আচ্ছা, আমি বলেছিলাম যে আমাদের মধ্যযুগের সাথে সাথে আধুনিক সাহিত্যটাও চলবে। পাশাপাশি মধ্যযুগের যেগুলো বাকি সেগুলো আরেকটা দিন আমরা বসবো। সেটা ফ্রাইডে করেই আমরা চেষ্টা করছি। আর শনিবার দিনটা প্রথম পত্র যেরকম থাকে থাকবে, তো সপ্তাহে দুটো দিন আমরা সাবজেক্টের জন্য এখন ধার্য করছি। একই সাথে মধ্যযুগ এবং একই সাথে আধুনিক সাহিত্য, এই দুটোই পাশাপাশি নিয়ে আমরা এগোবো। কারণ আমাদের যত বড় সিলেবাস, এটা যদি আমরা একসাথে না করি তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তো সেই জায়গা থেকেই আমরা আজকে কবিতার আলোচনাটা শুরু করতে চাইছি। প্রথম কথা হচ্ছে, কেন কবিতা দিয়ে শুরু করছি তার কারণটাও আগে বলি। এবং আমরা আধুনিক সাহিত্যের টেক্সটটাকে ঠিক কোন ভাবে সাজাবো সেটাও আগে একটু বলে নিয়ে তারপর আমি আমাদের যেটি পাঠ্য কবিতা তাতে যাওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, কবিতা বিষয়টি খুব তাড়াতাড়ি আমরা তৈরি করে নিতে পারবো কোনো কবিতা মুখস্থ না করেই। একটা মানুষ মানে আমাদের মধ্যে যারা নেট সেট পরীক্ষা দিতে যাই তাদের একটা খুব বড় রকমের সমস্যার জায়গা যে আমরা কি কবিতা মুখস্থ করব। কারণ যেরকম যান্ত্রিক মেকানিক্যাল প্রশ্ন আসছে, আমাদের তো এখানে আর কোনো বিশ্লেষণাত্মক উত্তর লেখার জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমাদের কাছে যে প্রশ্নগুলোর জন্য আমরা সম্মুখীন হই, সেখানে কি কবিতা মুখস্থ করতে হবে না কোনোভাবেই এতগুলো কবিতা মুখস্থ করার তো প্রশ্নই ওঠে না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যে মেথডটা তৈরি করতে করতে যাব, সেখানে কবিতাগুলো বাই ডিফল্ট যে প্রশ্নগুলো আসছে, যেমন ক্রোনোলজিক্যাল প্রশ্ন, ক্রমের প্রশ্ন, শূন্যস্থান, এছাড়া তালিকা নির্মাণ, বিভিন্ন কবির কবিতার লাইন তুলে দেওয়া, দিয়ে তার পাশে কবিদের নাম দিয়ে দেওয়া, কোনটা কোন কবির লাইন, এই যে প্রশ্নগুলো বেসিক্যালি তো এগুলো সব মেকানিক্যাল যান্ত্রিক প্রশ্ন। তো সেগুলো আমরা মুখস্থ না করেই খুব তাড়াতাড়ি কতগুলো বিষয়কে মাথায় রেখে পড়লেই সেই জায়গাটা তৈরি করে নিতে পারবো। তাই কবিতাটা আমরা আগে শুরু করছি। ক্রমান্বয়ে আমরা ছোট গল্প, উপন্যাস, রবীন্দ্র সাহিত্য হয়ে প্রবন্ধতে পৌঁছাবো। পাশাপাশি এটা একটা সেপারেট আলোচনা এদিকে চলতে চলতে যাবে। এবং তার সাথে সাথে মধ্যযুগটা যে টেক্সটগুলো আমরা আলোচনা করছিলাম তার যে দিক জায়গাগুলো করছিলাম, মধ্যযুগটা আমরা অনেক বেশি সময় নিয়ে করছি, আপনারা খেয়াল করে দেখবেন। তার কারণও আমরা ইতিমধ্যে বুঝে গেছি। কবিতার আলোচনাতে যাওয়ার আগে এটাও আমরা পরিষ্কার করে নিচ্ছি যে আমাদের প্রথমে যেটি সিলেবাস আছে, যে সিলেবাস অনুযায়ী আমরা পড়তে পড়তে যাই, সেখানে ঈশ্বরগুপ্ত, মধুসূদনের মেঘনাদবধ কাব্য, বিহারীলাল, কামিনী রায়, কাজী নজরুল, এই যে প্রথম পাঁচজন কবি, এই প্রথম পাঁচজন কবির জায়গা থেকে আমাদের আলোচনাটা শুরু হবে না। আমাদের আলোচনাটা বরং শুরু হচ্ছে জীবনানন্দ দাশ থেকে এবং শেষ হবে একদম শেষ যিনি আছেন কবিতা সিংহ তাতে কি। তার মানে আমরা আগে আধুনিক কবিদের মধ্যে এই জীবনানন্দ দাশ থেকে কবিতা সিংহ পর্যন্ত অংশটিকে কভার করব, মানে কোট আনকোট আধুনিক কবি গোষ্ঠী। এখন এই কথাটার মধ্যে একটা ফ্যালাসি আছে যে জীবনানন্দ থেকেই কি আধুনিক কবিতার যাত্রা, তা নয়। মুখ্যত ভাবে আমরা প্রথম বাংলা সাহিত্যের আধুনিক কবি মধুসূদনকেই বলতে পারি। কিন্তু আমরা একদম 20 শতকীয় আধুনিকতা, যেটি মুখ্যত একটা প্রস্তাবনা হয়ে উঠছিল, একটা কাউন্টার ডিসকোর্স হয়ে উঠছিল, তার প্রথম সচেতন শিল্পী হিসেবে জীবনানন্দকেই ধরবো। অবশ্য তার আগে কাজী নজরুল ইসলাম এবং আমাদের সিলেবাসে না থাকা মোহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তারা এসে গেছেন এবং প্রত্যেকে তাদের কবিতার প্রকল্পকে সামনে রেখে এক একটা তকমাও নিজেদের ওপর চাপিয়ে নিয়েছেন বা আমরা চাপিয়ে দিয়েছি। নজরুলকে করে দিয়েছি বিদ্রোহী কবি, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে করে দিয়েছি দুঃখবাদী কবি, মোহিতলাল মজুমদারকে করে দিয়েছি দেহবাদী কবি। এবং সেগুলো যে আলটিমেটলি তাদের কাব্য সাধনার প্রতি এক প্রকারের অসম্মান, সেটা আমরা কেউ কেউ বুঝেছি, অনেকেই বুঝিনি। স্বয়ং তারাও নিজস্ব এই প্রকল্পগুলো নিয়েই মেতেছিলেন, এগুলোকে খুব একটা কাউন্টার করতে যাননি। ফলত সচেতন আধুনিকতা
প্রথম পদক্ষেপ যদি বলতে হয়, প্রথম বাঁকবদল বলতে হয়, এমনতর কোনো যুক্তির জায়গা থেকে আমি এটা বলতে চাইছি না যে জীবনানন্দ প্রচন্ড ভেবেচিন্তে এই বাঁকবদলটা তৈরি করবেন বলে করেছেন, বা বুদ্ধদেব বসু বা অন্যান্য যে আধুনিক কবি গোষ্ঠী যারা কল্লোল, প্রগতি, কালিকলম পত্রিকাগুলোকে কেন্দ্র করে একটা রবীন্দ্র বিরোধিতার সুর, সচেতন সুর তৈরি করতে সক্ষম হয়েছিল, তাদের সাথে সাযুজ্য রেখেই জীবনানন্দ এই কাজটা করেছেন এমনতর কোনো জায়গায় আমরা রিচ করব না। কিন্তু সচেতন ভাবে হোক বা অসচেতন ভাবেই হোক, আধুনিকতা নামনি এই অদ্ভুত সমস্যা, একদমই আনকোড়া কালের দিক থেকে অর্বাচীন একটি সমস্যা, যে সমস্যাটি 19 শতকের গোড়া থেকে পশ্চিমা দেশগুলোতে অনেক বেশি যাপিত হতে শুরু করেছিল। আমাদের বাংলায় সেটা এসে পৌঁছেছে মুখ্যত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়। তার আগে ধীরে ধীরে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। সেই যাত্রাপথের প্রথম সচেতন পথিক জীবনানন্দ দাশ। এবং জীবনানন্দ দাশকে চিৎকার করে বলতে হচ্ছে না যে আমি আধুনিক কবি। আমরা প্রথমে যখন তার কবিতা পাচ্ছি প্রচন্ড অস্বস্তিতে পড়ছি, আমরা বুঝতে পারছি না আমাদের যেটি এতদিনকার বাংলা কবিতার স্বস্তির জগৎ নির্মিত হয়েছিল মুখ্যত বিহারীলাল এবং রবীন্দ্রনাথের হাতে, মাঝখানে কেবল একজন ঢুকে পড়েছিলেন আচমকা ধূমকেতুর মতো মধুসূদন, এবং ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে তাকে দমানোর যত রকম চেষ্টা করা যায় তত রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু দমিয়ে রাখা যায়নি। সেই জায়গায় একটা সচেতন বাঁকবদল কিন্তু আমরা জীবনানন্দ দাশ থেকে শুরু করছি, এবং তারপরে ইতিহাসটা আমাদের কাছে খুব পরিচিত ইতিহাস। আধুনিক লেখক গোষ্ঠীর তাদের কাব্য সাধনা, তাদের সাহিত্য সাধনা, ছোট গল্প, উপন্যাস সাহিত্যের যত রকম ফর্ম হতে পারে সেগুলোকে সামনে রেখে একটা নতুন বাঁকবদলের ইতিহাসের সাক্ষী আমরা হয়েছিলাম। তাই জীবনানন্দ দাশ থেকে আমরা শুরু করে কবিতা সিংহ পর্যন্ত এই আধুনিক কবিদের যে স্ল্যাব, এটাকে খুব তাড়াতাড়ি গ্রাফস করে নিয়ে তারপর তার পূর্ববর্তী যে কবিরা আছেন, এবং মেঘনাদবধ কাব্যের মধুসূদনের জায়গাটি একটা খুব সেপারেট ভাবে আমাদের পড়তে হবে। সারদা মঙ্গল, বিহারীলাল, সেই জায়গাটিও আমরা যাব, কিন্তু সেটা আমাদের এই আধুনিক কবির স্ল্যাবের মধ্যে প্রযুক্ত হবে না, সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্স। দ্বিতীয় কথা হচ্ছে এই আধুনিক কবি গোষ্ঠী আমাদের সিলেবাস অনুযায়ী জীবনানন্দ দাশ থেকে যার সচেতন যাত্রা, নজরুলও আধুনিক কবি, কিন্তু যে অর্থে আমরা আধুনিকতাটা ধরতে চাইছি সেই আধুনিকতা বিষয়টাকে আমাদের একটু পরিষ্কার করতে হবে। না হলে না আমরা হঠাৎ করে একবজ্ঞা ভাবে আধুনিক কবির এই কবিতাগুলোর মধ্যে ঢুকে গেলাম, মানে পড়লাম, কতগুলো শব্দের মানে জানলাম, তারপর কবিতা আমাদের তৈরি হয়ে গেল। ব্যাপারটা এতটা সহজ একরৈখিক ভাবে হবে না। আমরা আগে একটা এই আধুনিকতা ব্যাপারটিকে একটু ছোঁয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, তারপর সেই বিষয়টাকেই প্রত্যেক কবির প্রত্যেক কবিতায় খোঁজার চেষ্টা করব। আমরা জানি একটা শব্দ আমাদের কাছে খুব পরিচিত একটা শব্দ কবিতা পড়তে গিয়ে, সেটা হচ্ছে চিত্রকল্প, মেটাফোর, ইমেজ। এই শব্দগুলো আমরা প্রায়শই ব্যবহার করি। আধুনিক কবিদের কাছে এই চিত্রকল্পের ব্যবহার যে একটা অস্ত্র হয়ে উঠবে ক্রমশ, কোন বিষয়টাকে সামনে রেখে, সেই বিষয়টাকে বোঝার জন্য আজকে আমাদের এই আলোচনার উপস্থাপনা, সেটা আমি আগে একটু পরিষ্কার করার চেষ্টা করব। কারোর কারোর ক্ষেত্রে মনে হতে পারে যে আধুনিক কবিতা পড়তে গেলে এগুলো জানা কেন জরুরি, অপ্রাসঙ্গিক লাগতে পারে প্রথমে, কিন্তু যত আমরা এগোবো তত এটা সেন্স ক্রিয়েট করতে করতে যাবে যে এই বিষয়টা আমরা না জানলে আধুনিক কবির কবিতাগুলো বুঝতে পারবো না। কেন লাশকাটা ঘরে হঠাৎ করে মানুষটা জেগে ওঠে যার সবকিছু থাকে, কেন তার আত্মহত্যা করবার স্বাদ জাগে, কেন চেতন শেখরার মতো এরকম একজন রূপকল্পকে অন্ধ গলিগুজির মধ্যে কল্পনা করেন অমিয় চক্রবর্তী, এই এসেন্স গুলো সাথে আমরা রিলেট করতে পারবো না। কি এমন ঘটনা 19 শতকের মাঝ বরাবর থেকে বিশ্ব সম্মুখীন হচ্ছিল, এইটা একটা প্রাথমিক আলোচনা আমাদের আজকে আধুনিক কবিতার প্রবেশক হিসেবে সেরে ফেলতে হবে। যে কথাগুলো বলবো সেগুলো নতুন কথাও কিছু নয়, কোনো আনকোড়া নতুন বিষয় যে আমি প্রথম উপস্থাপন করছি এমনটাও নয়। আমিও তোমাদের মতোই এই ব্যাপারগুলোর সাথে ছোট থেকে ওয়াকিবহাল হতে হতে গেছি, এবং মোটামুটি একটা কাঠামো তৈরি করার চেষ্টা করেছি যার সাথে তোমরাও অনেকেই পরিচিত। প্রথম কথা হচ্ছে
আধুনিকতা বা আধুনিক কবিতা, বাংলা আধুনিক কবিতার কথাই বলছি, প্রসঙ্গক্রমে মাঝে মাঝে পাশ্চাত্য আধুনিক কবিদের কথাও আসবে যখন আমরা তুলনামূলক আলোচনা করব। কিন্তু মুখ্যত বাংলা আধুনিক কবিদের, এই আধুনিক কবি সাহিত্য গোষ্ঠীদের কথা প্রসঙ্গে যাওয়ার জন্য আমাদের যেটা বুঝতে হবে যে পাশ্চাত্যে আধুনিকতার জায়গাটি ঠিক কিভাবে এসছে, এবং সেই পাশ্চাত্য আধুনিকতা আমাদের বাংলা সাহিত্যে 19 শতকের নবজাগরণের পর, যেটিকে 19 শতকীয় রেনেসার যুগ বলি, সেটাও কিন্তু একটা নবজাগরণ, চৈতন্যের নতুন জেগে ওঠা একটা আধুনিকতারই ইঙ্গিত দেয়। কিন্তু 20 শতক একটা অদ্ভুত কালপর্ব, যে কালপর্বে বাঙালি চিন্তক, যারা চিন্তাশীল, কেবলই সাহিত্য লিখছে এমন ব্যক্তিদের কথাই শুধু বলছি না, যারা চিন্তাশীল, যারা সমাজে নিজেদের চিন্তার দ্বারা কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, তারা প্রত্যেকে এই পাশ্চাত্য আধুনিকতা বোধ তাদের কাছে এসে পৌঁছচ্ছে 20 শতকে। কিন্তু সেটা কি জিনিস? আমাদের এই আধুনিকতা শব্দটির সাথে জড়িয়ে আছে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে অস্তিবাদ। আধুনিকতা আমরা প্রচলিত অর্থে যে মডার্ন বা এই আধুনিক শব্দটাই ব্যবহার করি, তার মূলে, তার গোড়ায় আরেকটি যে গুরুত্বপূর্ণ শব্দ প্রথিত হয়ে আছে, সেটা হচ্ছে অস্তিবাদ। অস্তিবাদ মানে অস্তিত্ববাদকে বলছি, হ্যাঁ, মানে অনেকে গুলিয়ে ফেলি। অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম অর্থে যে অস্তিত্বের চেতনা, সেই অস্তিত্বের চেতনার মূল ধারক রূপে বাংলা আধুনিক কবিদের প্রথম প্রকাশ কিভাবে, ইতিহাসটা মধ্যে যাচ্ছি, প্রমাণ নয়। কিন্তু এই অস্তিত্ববাদ কেন আধুনিকতার নামনি এই অবস্থার জন্ম দিতে শুরু করছে, এবং তার মধ্যে নতুনতর, এই যে আধুনিক অর্থে একটা নতুনতর চেতনার কথা আমরা বলতে চাইছি, সেটা কি, এবং বাংলা সাহিত্যে এই চেতনার বাইরে এতদিন কি ছিল, এই দুটো বাইনারি আমাদের কাছে আগে পরিষ্কার করতে হবে। খেয়াল করে দেখো, অস্তিত্ববাদ বলতে যে দর্শনকে আমরা ডিনোট করি, মানে এক্সিস্টেন্সিয়ালিজম বলতে আমরা যে দর্শনকে ডিনোট করি, সেটার যাত্রা মোটামুটি শুরু পাশ্চাত্যে 19 শতকীয় সময় থেকেই, মানে 19 শতকের মাঝামাঝি সময় থেকে, যার প্রথম সচেতন পথিকৃৎ আমরা বলি কিয়ের্কেগার্ড। এই কিয়ের্কেগার্ড থেকে ক্রমশ 19 শতক পেরিয়ে 20 শতকের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আলবার কামু এবং জাঁ পল সার্ত্রে, হাইডেনবার্গ ইত্যাদি আরো অনেক মনীষী, চিন্তক, সাহিত্যিকদের কথা পাবো, যারা এই বিষয়টিকে একটা দার্শনিক রূপরেখা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এইটা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে দর্শন হিসাবে অস্তিত্ববাদ 19 শতকের মাঝামাঝি সময় থেকে তার ডালপালা শুরু করলেও এর আসল উৎপত্তি মানুষের জন্মের সাথে সাথে। মানুষ জবের থেকে তার চৈতন্যময় অবস্থা নিয়ে পৃথিবীতে এসছে, তখন থেকেই তাকে মূলত যে প্রশ্নটি তাড়িত করেছে, প্রেম, ভালোবাসা, জীবনযাপন, গাড়ি বাড়ি, মেটেরিয়ালিস্টিক সফলতার সূত্র, এই সমস্ত কিছুকে একপাশে সরিয়ে রেখে মূলত যে প্রশ্নটি মানুষের চৈতন্য হওয়ার সাথে সাথে তাকে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে আমার থাকা, আমার না থাকা, আমি যে আছি এবং আমি যে নেই। 100 বছর আগে আমি এই পৃথিবীতে ছিলাম না, 100 বছর পর আমি পৃথিবীতে থাকবো না, তাতে কারোর কিছু যাবে আসবে। এই যে একটা চেতনার জগৎ মানুষ তৈরি করছে, প্রথম অস্তিত্বের জগৎ তৈরি করছে, তাহলে আমার এই পৃথিবীতে থাকার মানেটা কি? এটা কিন্তু 19 শতকের একদম মাঝামাঝি থেকে দর্শনের এই এক্সিস্টেন্সিয়ালিজমের যে যাত্রা, তার থেকেই এই ভাবনাগুলো প্রতীত হতে হতে গেছে এমনটা নয়। মানুষ তার জন্মের সাথে সাথে একদম যখন থেকে সে মোটামুটি ভাবে কমিউনিকেট করতে পেরেছে আর 5টা মানুষের সাথে, তার চৈতন্যের
জটিল ভাবনাগুলোকে শেয়ার করতে পেরেছে আর 5টা মানুষের সঙ্গে, তখন থেকেই কিন্তু তার নিজের এক্সিস্টেন্স তাকে ভাবিয়েছে। এবং যত ভাবিয়েছে, যত সে সভ্যতার যাত্রাপথে নিজের বেঁচে থাকার মানেটাকে তৈরি করার চেষ্টা করেছে, তত সে বুঝেছে যে সেটাকে টিকিয়ে রাখার জন্য অনেক সংঘর্ষ করতে হয়। আমার চারপাশে যারা আছে তারাও আসলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই সংগ্রাম করছে, আমি তাদের দলের একজন পথিক মাত্র। এবং এই সংগ্রামের ফলও হতে পারে মারাত্মক। আমি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আরেকজনের অস্তিত্বকে মুছে দিতে পারি। ফলত এই যে একটা সংঘর্ষের মধ্য দিয়ে, চেতনার মধ্য দিয়ে মানুষের চিন্তন প্রক্রিয়ার যাত্রাটি শুরু হয়েছিল, তা ক্রমশ একটা মূল প্রবণতায় পৌঁছতে চাইছিল যে আমাদের বেঁচে থাকার একটা মানে আমাদের তৈরি করতে হবে, আমাদের একটা মানে চাই। এবং এই মানে তৈরি করার জায়গা থেকেই কিন্তু আমরা ওই ডিভাইন ইন্টারভেনশন, ঈশ্বর, কোন সুপ্রিম ফোর্স যারা আমাকে ঘিরে রেখেছে, যারা আমাকে এই পৃথিবীতে পাঠাচ্ছে একটা নির্দিষ্ট কোনো মানে কেন্দ্র করে, ঈশ্বর ভাবনা সরাসরি যদি খুব আলগোছেও আমরা এই ব্যাপারটিকে তুলে ধরতে চাই, তাহলে ঈশ্বরের ভাবনা যেখান থেকে বেরিয়ে আসছে, ডিরাইভ করছে একটা সুপ্রিম ফোর্স। কেন আমি জন্মালাম? আমি তো একটা গাছ হয়ে জন্মাতে পারতাম, আমি তো একটা মনুষ্যেতর প্রাণী হয়ে জন্মাতে পারতাম, আমি মানুষ হয়ে কেন জন্মালাম? তাহলে আমার একটা কিছু মানে আছে, এই মানেটা কেউ একজন তৈরি করে দিচ্ছে। এবং এই যে আমি পৃথিবীতে আসছি, নিজেদের কাজ করছি, তার একটা পারপাস আছে। খেয়াল করে দেখো, এই পারপাসটা যদি না থাকতো, আমি যদি আমার বেঁচে থাকার কোনো মানেই তৈরি করতে না পারতাম, তাহলে আমাদের চারপাশটা ভীষণ লক্ষ্যহীন হয়ে উঠত। কি করব? এই যে জন্মে গেছি, না জন্মালেই ভালো হতো, অথচ জন্মে গেছি, এখন আমাদের তাহলে পারপাসটা কি? আমাদের থাকার মানেটা কি? এই থাকার মানে তৈরি করতে করতে মানুষ একটা ডিভাইন ইন্টারভেনশনের কল্পনা করতে থাকে যে হ্যাঁ, একটা থাকার মানে আছে, যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, একটা প্রি এক্সিস্টিং মিনিং আছে। মানুষ জবের থেকে এই ঈশ্বর, এই ডিভাইন ইন্টারভেনশন, এই একটা পবিত্র বেঁচে থাকার মানের একটা আর্কেটাইপ তৈরি করার কথা শুরু করলো, পরবর্তীকালে এই মানেটাকেই আমরা চিহ্নিত করলাম যে শব্দ দিয়ে, সেটা হচ্ছে এসেন্স। বেঁচে থাকার মানে এসেন্স। এই এসেন্স শব্দটি আমরা পেতে শুরু করব, অনেক পরে পাবো, কিন্তু মূলত এসেন্স শব্দটি দিয়ে এটা বোঝানো হতে লাগলো যে আমাদের একটা বেঁচে থাকার মানে আছে, না হলে আমরা পাগল হয়ে যাব, মানে আমরা কি করব আমরা জানি না। ফলত ঈশ্বরের একটা স্বস্তির জগৎ সমাজ কাঠামোগত ভাবে তৈরি করে দেওয়া হলো। সেই জগৎকে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা গোষ্ঠী তাদের মতো করে ব্যাখ্যা করতে লাগলেন। তাদের প্রত্যেকের মূল কথা একটাই, যে মুক্তির কথা বলি বারবার। কেন? ওই আমরা যে বেঁচে থাকছি, বেঁচে থাকতে থাকতে যা সমস্ত অনুভূতি, অভিজ্ঞতা আমরা লাভ করছি, তাকে সরিয়ে দিয়ে ওই বেঁচে থাকার চূড়ান্ত মানেটাকে ছোঁয়ার নামে মুক্তি। প্রত্যেকটা ধর্ম তাদের মতো করে এই মুক্তির সংজ্ঞা দিতে শুরু করলো। আমরা একটু শান্তি পেলাম, আমরা এটা ভেবে খুব সুখী হলাম যে হ্যাঁ, যে ঈশ্বর তার কারখানায় যে আমাদের তৈরি করেছে, তারপর তৈরি করার সাথে সাথে আমরা যেই ম্যানুফ্যাকচার হয়ে বেরিয়ে এলাম, তারপর ওই বক, ওই যে আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম না, আকাশ থেকে বক ইয়ে করে মুখে একটা কাপড়ের মধ্যে আমাদের জন্মাবার সাথে সাথে আমাদের করে নিয়ে আসছে, তারপর টপ করে বাড়িতে ফেলে দিচ্ছে, চিমনি দিয়ে ঢুকে যাচ্ছে। এই যে ছোটবেলায় একটা কার্টুন ছিল, এটা খুব বিখ্যাত একটা কার্টুন। আমাদের এটা ভাবতে শুরু করলাম যে এরকম ভাবে আমরা আকাশ থেকে একবগ্গা ভাবে টপ টপ টপকে পড়েছি, ঈশ্বর আমাদের তৈরি করে পাঠিয়েছে, একটা মানে আছে। ক্রমশ এই মানেটা মানুষ কাউন্টার করতে শুরু করলো, যত সভ্যতার মর্মে সে এই অভিজ্ঞতায় গিয়ে স্থিত হলো যে আমার নিজের হাতেই আমি আমার ভাইয়ের রক্ত ধারণ করেছি। জীবনানন্দের কবিতাতেই আমরা পরবর্তী সময় পাবো 1946-47, আমার হাতটি রাঙা আমার ভাইয়ের রক্ত।
আমার যদি সত্যি এবং আমার মতো বাকি পৃথিবীর সকল মানুষেরই যদি সত্যি এরকম একটা বেঁচে থাকার প্রি এক্সিস্টিং এসেন্স থাকে, তাহলে কেন এত রণরক্ত সফলতা, কেন এত যুদ্ধ, কেন এত মহামারী, কেন মানুষের এত কান্না, কেন মানুষের এত একা হয়ে যাওয়া, এত কষ্ট কিসে? ভগবান যদি সত্যি সত্যি একটা প্রি এক্সিস্টিং এসেন্স আমাদের সঙ্গে বাই ডিফল্ট ওই স্মার্টফোন তৈরি করার সময় যে ইনবিল্ড অ্যাপ দিয়ে দেওয়া হয় সেরকম ভাবেই তৈরি করে আমাদের এই জগতে পাঠান, তাহলে এত দুঃখ কিসে? সবাই তো আর ধর্মের কথা এক বাক্যে মেনে নেবে না। কোনো কোনো ব্যতিক্রমী মানুষ থাকে সমাজে যারা এই প্রশ্নগুলো তুলতে শুরু করে। কিয়েরকেগার্ড এই প্রশ্নগুলো তুলতে শুরু করলেন। কিয়েরকেগার্ডকে প্রথম বলছি কেন, তার আগে কি এই প্রশ্ন কেউ তোলেনি? গ্যালিলিও তার মতো করেই এই প্রশ্ন তুলেছিলেন, কোপার্নিকাস তার মতো করেই এই প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন প্রত্যেকে তুলতে তুলতে গেছে তাদের মতো করে, কিন্তু প্রথম মানব চৈতন্যের এই স্বস্তির জগৎকে যদি আমাদের একটা সূচনা বিন্দু ধরতে হয়, একে কাউন্টার করছেন যিনি, যে দার্শনিক, তিনি এই কিয়েরকেগার্ড। তিনি খুব মজার কথা বলছেন, মানে ভাবলে অবাক হবে যে তিনি নিজে ঈশ্বরে বিশ্বাসী, তিনি নিজে যার পরনাই ভাবে চেষ্টা করছেন এই স্বস্তির জগৎটাকেই মানতে পারছেন না। এবং কি বলছেন তিনি, এই কথাগুলো খুব প্রাসঙ্গিক হবে জীবনানন্দ এবং তার পরবর্তী আধুনিক কবিতাগুলোকে বুঝতে গেলে। তিনি কি বলছেন সেই প্রসঙ্গতে তো যাবই, কিন্তু এরই মধ্যখানে 1859 সালে একটা বৈপ্লবিক কর্মকাণ্ড ঘটে যায়। 1859, তোমরা প্রত্যেকেই। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে নিৎসে কিয়েরকেগার্ডের আগের লোক না পরের? পরে। নিৎসে পরে পরবর্তীকালে। আচ্ছা আচ্ছা, অনেক পরবর্তীকালে। নিৎসের জার্মান হিটলার তার সমসাময়িক, এবং বলা হয় নিৎসে এবং হিটলারের একটা যোগসূত্রের কথা। সেটা বিতর্কিত একটা তত্ত্বের জায়গা। বলেছো এটা ভালো করেছো, কারণ আমাদের সুপার হিউম্যান থিওরি আধুনিক কবিতার ক্ষেত্রে যখন জানবো তখন নিৎসের প্রসঙ্গ আসবে অনেক পরে। নিৎসের অনেক পরে 20 শতকের একজন চিন্তাবিদ। যেটা বলতে চাইছিলাম যে 1859, এই 1859 সালে একটা বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত হব। একটা অদ্ভুত প্যারাডিম শিফট হবে। সেটা হচ্ছে ডারউইন তার বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস, এই বইটি প্রকাশ পাবে। অরিজিন অফ স্পিসিস, ডারউইনের যে বিবর্তনবাদী তত্ত্ব আমরা জীবন বিজ্ঞানে ছোটবেলায় সাঁতরার বইতে পড়তাম, কিছু বুঝতাম না বা কিছু অনেকটাই বুঝতাম কেউ কেউ, তো সেই বইটির জন্ম হবে এই 1859 সাল। কেন বলছি এটা একটা প্যারাডিম শিফট? এই বইটি আমাদের দৃশ্যগ্রাহ্যভাবে বস্তুগত অনুভূতির জায়গায় এটা প্রমাণ করতে সফল হবে যে আমরা ওই রকম ঈশ্বর কোন কারখানায় তৈরি হয়ে বকের মুখ থেকে টপ করে এই পৃথিবীতে এসে পড়ি। কিভাবে এককোষী থেকে বহুকোষী, বহুকোষী থেকে জটিল প্রাণীর যে জন্ম, এবং তাকে অতিক্রম করে এই চৈতন্যবান হোমো স্যাপিয়েন্স এই পৃথিবীতে আসছে, তার একটা বিজ্ঞান গ্রাহ্য, অনুভূতি গ্রাহ্য, বস্তু গ্রাহ্য রূপকল্প তুলে ধরতে সক্ষম হবে। আমরা বুঝতে পারবো যে আচ্ছা, আমরা এই প্রথম মোটামুটি ছুঁতে পারবো মানুষ বা প্রাণীর জন্মের ইতিহাসের রহস্য, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাবো এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে আমরা এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করছি, আমি মানুষের কথাই বলছি, চৈতন্যবান মানুষের প্রাণের কথাই বলছি, আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করব কোনো প্রি এক্সিস্টিং মানে নিয়ে নয়। যে এসেন্সের কথা এতক্ষণ বলছিলাম, আমাদের জন্মের সাথে সাথে বেঁচে থাকার কোনো মানে তৈরি হয়ে থাকবে না। এই বইটি প্রকাশের সাথে সাথে আমাদের এটাও প্রমাণ হয়ে যাবে আমাদের এই মানেটা আমাদের মতো করে প্রত্যেকে নিজেদের মতো তৈরি করে নি। প্রত্যেকের মানে আলাদা, কিন্তু একটা তৈরি করার চেষ্টা করি। কিন্তু এমনতর পরিস্থিতি হতে পারে যে কোনো মানে তৈরি হলো না। কিয়েরকেগার্ড এই প্রশ্নগুলো তুললেন দার্শনিকভাবে, পাশাপাশি বিজ্ঞানের গবেষণা
এবং বিজ্ঞানের বিভিন্ন প্রভূত যে সমস্ত সূত্র আবিষ্কৃত হতে লাগলো, তা প্রকারান্তরে এই তত্ত্বকেই প্রমাণ করতে করতে গেল। কোনো প্রি এক্সিস্টিং মানে আমার নেই। একটা ছুরির থাকতে পারে, একটা ছুরি সেটা যখন তৈরি হয় তখন এটা ধরেই নেওয়া হয় তার এসেন্সটা কি, তার ধার, তার এজ, তার কাটিং এজ। আমরা ছুরি তৈরি করি দেওয়ালে টাঙিয়ে রাখবো বলে না, বা ছুরি তৈরি হওয়ার পর সে তার মতো করে নিজের মানে তৈরি করে নেয় না। মানেটা বাই ডিফল্ট তৈরি হওয়ার সাথে সাথে তার মধ্যে জুড়ে দেওয়া হয় যে এইটা দিয়ে কাটা হবে কিছু, তার ধারটা। মানুষের এরকম কোনো প্রি এক্সিস্টিং মানে নেই। জন্মের সাথে সাথে কেউ কেউ মানে তৈরি করার চেষ্টা করে, কেউ কেউ করতে পারে না, পৃথিবী ছেড়ে চলে যায়, এবং তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষের, কোনো সমাজ, কোনো অবস্থা, কোনো ধর্ম, কোনো চার্চ, কোনো মন্দির, কোনো মসজিদ, কারোর কিচ্ছু যায় আসে না 100 বছর পর আমি ছিলাম, 100 বছর আগে আমি ছিলাম কিনা, এবং 100 বছর পর আমি থাকবো। প্রশ্নগুলো ডিরাইভ করতে করতে যায় 19 শতকের গোড়া থেকে। একই সাথে পাশ্চাত্যে এই দর্শনের চর্চা চলতে থাকে সাইমেন্টেনিয়াসলি, এবং বিজ্ঞানের চর্চার সাথে সাথে এই দুটো হাত ধরাধরি করে যখন 20 শতকীয় সমাজ পরিবেশে আমরা প্রবেশ করি, ক্রমশ বিশ্বযুদ্ধ নামক এই ভয়ঙ্কর মানব সভ্যতার ইতিহাসে তার অন্তর্গত ঋরংসার প্রতিফলনের দিকে আমরা ধাবিত হই, তত আমরা বুঝতে পারি যে এই প্রশ্নগুলো কতটা জরুরি। কোন স্বস্তির জগৎ আদপেও যে থাকবে, আদপেও যে নেই, বা থাকা না থাকাটাও সম্ভব, এই জায়গাটিতে আমরা ক্রমশ পৌঁছে যাই। এইভাবে পৌঁছাতে পৌঁছাতে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ লাগে, এবং 1916 সালে বিদেশে মার্গারেট হিগিন্স নামে এক মহিলা, তিনি প্রথম গর্ভপাত নারীর অধিকার এইরকম একটি কথা বলে ফেলেন, এবং সেটা ক্রমশ একটা আন্দোলনের রূপ নেয়। 1921 সালে মেরি স্টোপসের নাম আমরা অনেকেই শুনেছি। তিনি প্রথম আমেরিকায় একটি ক্লিনিক তৈরি করে, সম্ভবত আমেরিকা, আমি দেশটা ভুল করতে পারি, প্রথম ক্লিনিকটি স্থাপিত হয় যেখানে প্রথম গর্ভপাত করা হয়। মেরি স্টোপসের ক্লিনিক এখনো খুব বিখ্যাত। 1921 নারী এই অধিকারের জায়গায় এখন পৌঁছে যেতে চাইছে যে আমি ঠিক করব একটা প্রাণ পৃথিবীতে আসবে কি আসবে না। খেয়াল করে দেখো, কোনো ঈশ্বর ঠিক করে দিচ্ছেন না, কোনো প্রি এক্সিস্টিং কেউ, কোনো সুপ্রিম ডিভাইন ইন্টারভেনশন ঠিক করে দিচ্ছে না। আমি মানুষ, আমি আমার জীবনের ফুল অথরিটি যেমন নিচ্ছি, তেমনি আরেকটি প্রাণ এই পৃথিবীতে আসবে কিনা তার ফুল অথরিটিটাও আমার হাতে আমি তৈরি করার চেষ্টা করছি। খেয়াল করে দেখো যে এই সময় কিন্তু এই তত্ত্বগুলো, এই আন্দোলনগুলো বা এই কথাগুলো বলা খুব সহজ ছিল না। সমাজের যারা জ্যাঠামশাই, যারা গুরু, যারা এই প্রবাদ প্রতিম স্বস্তির জগৎটাকে বাঁচিয়ে রাখতে চায়, মানুষের কাছে এটা প্রমাণ করতে চায় যে বাবা তুমি পৃথিবীতে এসছো, একটা পুণ্য করেছো, তারা কিন্তু এই এনার্কিটাকে সহ্য করবে না। তারা বারবার এটা প্রমাণে শশব্যস্ত হয়ে উঠবে যে তুমি ঈশ্বরের জগৎকে, ঈশ্বরের সৃষ্টিকে কাউন্টার করছো। কে তুমি? একটা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষই বারবার প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থা থেকে এই স্বস্তির জগৎকে কাউন্টার করতে করতে যায়। ঈশ্বর সরে যেতে থাকে মানুষের চৈতন্যবান অবস্থা থেকে, এবং মানুষ ক্রমশ এটা ফিল করে যে এই মহাবিশ্বে, যাকে আমি গ্যালাক্সি নামে চিনি, মিল্কি ওয়ে নামে চিনি, এই ছায়াপথ, এই মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, 1920 সালের আগে আমরা জানতামই না যে এই ছায়াপথ বাদে আরো 10,000 কোটি ছায়াপথ আছে। মানে যত বিজ্ঞানের গবেষণা এটা হতে লাগলো, যত তার গবেষণাটি এগোতে লাগলো, আমরা এটার মধ্যে স্থিত হতে হতে গেলাম যে এই
বিশাল আকাশগঙ্গার মধ্যে 2000 কোটি নক্ষত্রের মধ্যে একটা তুচ্ছ নগণ্য তারা হয়তো সূর্য, তার মধ্যে একটা তুচ্ছ নগণ্য গ্রহ হয়তো পৃথিবী, এরকম 1000 কোটি আরো মিল্কি ওয়ে ছায়াপথ ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি না, তাকে ছুতে পারবো না। কতটা তুচ্ছ আমরা, এই বোধটি আমাদের মধ্যে জেগে উঠল। আমরা যে আসলে কতটা ক্ষুদ্র, এই কোটি কোটি মিল্কি ওয়ে, কোটি কোটি আকাশগঙ্গার মাঝে একটা ক্ষুদ্রাতিকতম ক্ষুদ্র নক্ষত্রের কেন্দ্রে আমরা যে ধরে নিই পৃথিবী ঘুরছে, বা সূর্য আছে এই মহাবিশ্বের কেন্দ্রে, এই মহাবিশ্ব আছে এই আকাশগঙ্গার কেন্দ্রে, এই আকাশগঙ্গা আছে তার নিজস্ব অবস্থানটিকে কেন্দ্র করে, এই ধারণাগুলো ভেঙে যেতে লাগলো, স্বস্তির জগৎগুলো ভেঙে যেতে লাগলো। মানুষ যে কেবল তার পাশের বাড়ির প্রতিবেশীকেই আক্রমণ করে কেবল তাই নয়, একটা সামাজিক রূপকল্পে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে ঠিক একই রকম জান্তব তীব্রতায় নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য ধ্বংস করে দিতে পারে। আরেকজনের অনস্তিত্বই আমার অস্তিত্বের পরিচায়ক হয়ে উঠতে লাগলো। তাহলে কোথায় সেই প্রি এক্সিস্টিং স্বস্তির জগৎ, যা রবীন্দ্রনাথ, যা ঔপনিষদীয় আনন্দবাদ আমাদেরকে বারবার দেখাতে চাইছিল, যে এই খুব সুন্দর একটা পবিত্রময় চারিদিকে ফুল ফল প্রকৃতি প্রেম, এই যে একটা তীব্র অনুভূতির জগৎ তৈরি হয়েছিল, অন্তত আমরা জানতে পারছিলাম সেই জগৎটা কোথায়? দেখতে পাচ্ছি না তো, ছুতে পাচ্ছি না তো, আমি তো ফিল করতে পারছি না, অনুভব করতে পারছি না, বরং এই প্রশ্নগুলো আরো বেশি মুখ্য হয়ে উঠছে, কোথায় সেই জগৎ? এর সাথে সাথে আরেকটি যে অবস্থা এই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, যাকে সামনে রেখে বাংলা আধুনিক কবি গোষ্ঠীরা আরো অনেক বেশি তীব্রতর জায়গায় পৌঁছে যাবে, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো, এই অবস্থাগুলো, এই চৈতন্যের থাকা না থাকার মানেগুলো যত গুরুত্ব পেতে লাগলো, তত আমরা এটাও বুঝতে লাগলাম মানুষের জীবনের অথরিটির একমাত্র হাতিয়ার, একমাত্র কেন্দ্র মানুষ নিজে। কেউ থাকলে ভালো হতো, আমরা এটা ফিল করছি কিন্তু পাশাপাশি, যে কোনো একজন কেউ থাকলে ভালো হতো, যে আমাকে এটা বলে দিত, ভাই তুমি এর জন্য পৃথিবীতে এসছো, কিন্তু এরকম কেউ নেই। আমরা যাতে মানসিক বৈকল্যের জায়গায় পৌঁছে না যাই, মানসিক সুস্থতা হারিয়ে না ফেলি, আমরা একটা এরকম কেন্দ্র তৈরি করতে চাই, যাতে করে আমরা আমাদের চোখের সামনে ওই ফটোটা থাকলে, ওই ঠাকুরের ছবিটা থাকলে, এটা মনে করতে পারি যে হ্যাঁ আমি একটা মানে নিয়ে ভাই পৃথিবীতে এসেছি, আমি এমনি এমনি জন্মাই, আমি হয়তো কারোর উপকার করব, ভালো, কিন্তু পাশাপাশি এর না থাকাটাও যে চূড়ান্ত ভাবে সত্য, এটা এই স্বস্তির জগৎ ঢেকে দিচ্ছিল, একটা কাল্পনিক তবক তৈরি করে দিচ্ছিল, তার থেকে ক্রমশ আমরা বেরিয়ে আসতে শুরু করলাম। 20 শতকে এই পর্যায়টি, এই প্রবণতাটি আরো এত তীব্র হয়ে উঠলো, এই পর্বেই আমরা হাইডেনবার্গের মতো বিজ্ঞানীদেরকে পাবো, হ্যাভেলসের মতো বিজ্ঞানীদের পাবো, আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের পাবো, যারা ক্রমান্বয়ে একটি স্বাধীনতার সূত্র তাদের বিজ্ঞান চিন্তায় এবং দর্শন চিন্তায় তুলে ধরতে লাগলো, যে মানুষ খুব, যাকে বলা যায় অকল্পনীয় ভাবে স্বাধীন। এই বোধটি যখন তার মধ্যে স্থিত হচ্ছে যে আমার কাছে একটা চয়েস আছে, আমার কোনো মানে তৈরি নেই, আমি পৃথিবীতে এসেছি, আমার কাছে একটা চয়েস আছে, আমি মানে তৈরি করতে পারি, তখনই সে চূড়ান্ত ভাবে স্বাধীন। যে আদম ইভের গল্পটি আমরা পড়ি প্রাচীনকালে, ঈশ্বর বারণ করেছিল তাকে ফলটি খেতে, আদম ওই বারণ করার জন্যই আরো বেশি করে ফলটি খেয়েছিল, কারণ তার কাছে চয়েস ছিল। ঈশ্বর বারণ করেছে ফল খাবে না, তার মানে আমি খেতেও পারি। এই বাইনারি যখনই সে আবিষ্কার করতে পারলো, প্রথম আধুনিক মানুষের জন্ম হলো। তার কাছে ওই চয়েসটা, আমি খেয়ে দেখবো কি হয়, প্রথম অরিজিনাল সিন, প্রথম পাপ। কিন্তু তার সাথে সাথে নিজের জীবনের অথরিটি যেমন ওই আদম নিল, সে রক্ত মাংসের মানুষ হয়ে উঠল, কোনো ঈশ্বর তাকে কন্ট্রোল করতে পারলো না, কোনো ডিভাইন ইন্টারভেনশন তাকে কন্ট্রোল করতে পারলো না, কোনো ওইরকম ঔপনিষদীয় ইউটোপিয়ান আনন্দবাদ তাকে কন্ট্রোল করতে পারলো না। সে
এই প্রথম অরিজিনাল সিন কন্ডাক্ট করেই স্বাধীনতার সূত্রটি আমাদের কাছে তুলে ধরতে লাগলো যে মানুষ এখন চাইলে এই স্বস্তির জগৎকে নাও মানতে পারে, এবং না মানার যথেষ্ট কারণ আছে। এই যে এবং এই কারণটাকে আরো তীব্র করে তুললো কোন দুটো ঘটনা? দুটো বিশ্বযুদ্ধ। এই যে স্বস্তির জগৎ, এই যে একটা খুব শান্তির জগতের নীড় আমরা নির্মাণ করেছিলাম, হ্যাঁ থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এই যে শান্তির জগৎ, এই যে স্বস্তির জগতের একটা খুব চূড়ান্ত আর্কেটাইপ আমরা তৈরি করে তুলেছিলাম, এবং এখনো এই আর্কেটাইপ আমরা তৈরি করি না তা নয়। আমরা না হলে মানে জীবনে কিছু তো একটা চাই, আমাকে তো একটা কিছুকে সামনে রেখে এগোতে হবে। আচ্ছা, এই লিঙ্কটি এক্ষুনি কেটে যাচ্ছে, আমি আরেকটা নতুন লিঙ্ক দিচ্ছি, একটু জয়েন করো, আমি কন্টিনিউ করছি, এটা কেটে যাচ্ছে এক্ষুনি।